তো সারপ্রাইজ দেখো কে, আমার বড় বৌদি কাজল। ও বাবার বাড়িতে এসে 5-6 দিন হয়ে গেছে। তো কালকে এসে ও ঘর দুয়ার উঠান সব লেপে পুছে থুয়ে আবার চলে গেছে। ও কোনো ভিডিও করেনি, ও ফোন বন্ধ করে দিয়ে সব কাজ করে সেরে থুয়ে গেছে। তো আমি বলছি কি ঘরে লাইট জ্বলছে, তো ও দাদুকে মানু ডাক দিল, বলছে যে তোর বড় মামি ঘরে রয়েছে। তো মানু এসে দরজা খুলে, আমি জানি বাইরে দিয়ে তালা দিয়া। তো ওর মামি 2টোর সময়, না 2টোর সময় বলছি, 2টোর সময় অনুষ্ঠান শেষ হয়েছে, ওদের ওখানে বড় ঠাকুরের পুজোর অনুষ্ঠান হচ্ছে। আর 4টের সময় ও সাইকেল কি, আরে তুই ওই দিক দিয়ে বাঁশবাগান ওই দিক দিয়ে সাইকেল নিয়ে 4টের সময় চলে এসেছিস একা একা? বলে হ্যাঁ চলে এসেছি। তো দেখো ঘর দর সব পরিষ্কার করে গুছিয়ে রেখেছিল। তো আসার সঙ্গে সঙ্গে আমি বলছি দেখ এখন 5:30 বাজে, আবার আমার শ্বশুরকে ডাক দিবি, বেচারি উঠে আবার দুধ চা পাতা দেবে। ও আবার গিয়ে ডেকেছে যে মেসোমশাই ওঠেন, একটু দুধ চা পাতা দিন, চা খাবো। তো চাটা খেয়ে আমরা কিন্তু ঘুমাইনি, মানে মানু ঘুমিয়ে পড়েছে, আর আমরা সেই কি গল্প ফেসবুক নিয়ে, বোঝোই তো, দেখো ফোনে কথা বলা, বাবার বাড়ির গল্প শোনা, আর কাছাকাছি তো কাছাকাছি পেয়ে সেই কত গল্প। তো কাজল এগুলো কালকে কেচে দিয়েছিল, তো শুকায়নি, মশারি টশারি ভালোই হয়েছে, মশারিটা মানে কেচেছে, না হলে মানুকে এসে আজকে আর দেখো পুরো অন্ধকার হয়ে আছে আকাশটা, মেঘলা মেঘলা। তো 6:30 যখন বেজে গেছে তখন আমরা ঘর থেকে বেরিয়েছি। আবার ওর দাদুকে কাজল ডেকে তুললো, তোলার পরে দোকান থেকে যা যা লাগেও নিয়ে এসে মানু না এসেই বলছি কি আমার খিদে পেয়েছে ভাত খাবো। তো তাড়াতাড়ি এই কারণেই রান্না বসিয়েছি, সেই মেয়ে তো খেয়েছে 10টার সময়। এত তাড়াতাড়ি রান্নার কোনো মানে ছিল? তো আমি ওই দিক দিয়ে সব কিছু রোদরে দিচ্ছিলাম। আর বেতো শাক বাজার করে কাজল কালকে বলে গেছে যে আজকে ও মনারা বাড়ি আসবে, হালকা পাতলা সবজি টবজি এনে রেখেছিল, ওই বেতো শাক করবো বেগুন দিয়ে, আর পেঁয়াজকালি ভাজবো সকালবেলা। তো দুপুরবেলা দেখা যাক কি রান্না করি, যেহেতু ওরা এসে একটু মাংস তো আনতেই হবে, তাই না, ভাইজি এসে। তো কাজল ওইদিকে শাকগুলো ধুতে গেলে আমি পেঁয়াজকালিটা ধুয়ে নিয়ে আসলাম, ধনে পাতাও আছে, কিন্তু ধনে পাতাটা তো আজকে কিছু করব না, সিমসামই করবো আজকে। আর মানু তো বেতো শাকটা এমনি ভালোবাসে বেগুন দিয়ে, আর পেঁয়াজকালিটা তো আমার ভীষণ ভালো লাগে, মানুরও ভালোবাসে। তো দুজন মিলে হাতে পাতে করছি। এবার ও দাদু উঠে গেছে, একটু চা করবো। আমি কাজলকে বললাম তুই ভাত বসিয়ে দে আর চা বসা, আমি এই দিক দিয়ে তোকে কেটে কুটে দিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওইদিকে ও রান্না বসিয়ে দিয়েছে, আমি কাটছি। দুজন মিলে করলে কি দেখো, আমার কিন্তু এবার এসে সত্যি বলছি কোনো কষ্টই হয়নি, না উঠান ঝাড় দিতে হয়েছে। ও 4টার সময় এসে দেখি ওর উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। সত্যিই ভাগ্য করে তোমরা বলো যে তোমার বড় বৌদি খুবই ভালো। সত্যিই দেখো, ওকে তো আমি আগের থেকেই চিনি, তো ওকে না আমি তুমি করে বলাটা মানে পারি না, ওই তুই করেই বলি। আর একটা মজার বিষয়, বান্ধবীর মতনই মানে আর কি ইয়ে করি, তো মজা করি, ফাজলামি করি। আর মানে সকালবেলার থেকে বেশ ভালোই আনন্দই দিনটা মানে কাটলো। কিন্তু জানো আমার চোখে প্রচণ্ড ঘুম, তাকাতে পারছি না। তখন কিন্তু ঘুম পাইনি, ওই যে তখন আজাইরা গল্প করছিলাম, সবাই কমেন্টে বলেছে একটু রেস্ট করো একটু ঘুমিয়ে নাও, কিন্তু ঘুমায়নি। মানুর বাপি ফোন করেছে 8টার দিকে, কই আমি ভাবছি তুমি হয়তো ঘুমাচ্ছ। আমি কই কি ঘুম আর হয়, দুজন মিলে ফেসবুক দেখছিলাম। আর ওই কাজলের আর কি বন্ধু বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, তো ওদেরই সব ফটো মটো দেখছিলাম, আর আজাইরা গল্প করছিলাম। তো কাজল চা বসিয়ে দিয়েছে, আমার এদিক দিয়ে সব কাটাকুটি ঝাড় ঝুট দিয়ে পরিষ্কার হয়ে গেছে, কারণ আমি আবার বেরোবো। তো কনাদি দোকানে চা বসিয়ে থুয়ে কনাদি এসছে দোকানে বিস্কুট কি চা পাতা নিতে। তো কাজল আর আমি বলছি যে দিদি চা খাও, বলছে না চা খাবো না, আমি চা বসিয়ে থুয়েছি, তোর আবার কালিদা বসে আছে চা খাবে, মানে কনাদির স্বামী। তো দিদি বসলো না। দেখো আমি তো কারোর জন্য কিছু খাবারও আনতে পারি না, ট্রেনের থেকে তো আমরা নামিই না, আর ওই 1টার সময় নামাই হাওড়ায়, কি আনবো, হাবড়ায় আস্তে আস্তে 5টা বাজে। অনাদি চলে গেল, এই যে বাবাকে চা দিয়ে আসি, আমরা আবার চা খেয়ে নিলাম 7টা 7:30টার মধ্যে। আর পুচু কিন্তু আসেনি, পুচু রয়েছে ওর মামার বাড়িতে। কাজল চলে যাবে এখন আনতে, প্রায় 8:30 9টা বাজে, এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি বললাম যা পুচুকে নিয়ে আয়, দেখ ঘুমের থেকে উঠেছে কি না। তো ও আবার হচ্ছে সাইকেল নিয়ে ওদের বাড়িতে চলে গেল। কাজল যাওয়ার পরে আমি ওই যে ট্রেনে যে খাবার খেয়েছিলাম সেই কোটো, তারপরে যেটুকু একটু বাসন টাসন ছিল, চায়ের বাসন ফাসন সব মাল। সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমি মোটামুটি আছি। তো বাড়িতে চলে এসেছি, দেখলে এসে কাজল চা করলো। তো চাটা খেয়ে, বোঝোই তো বাবার বাড়ির লোক, নিজের কাছের কাউকে পেলে মানে গল্প করি, ফোনে কথা বলা যতই ফোনে কথা বলি তো একটা অন্যরকম। তো চা খেয়ে ওই কত গল্প, ননদ বৌদি না তো যেন বান্ধবীর মতন, সে কত গল্প।
ফেসবুকের এই সেই, ওর মানে বন্ধুদের বিয়ে হয়েছে, আমাদের এখানে সব বাড়ি তো তো এই সব গল্প আমার মানু গল্প জুড়িয়েছে। তো মানু ঘুমিয়ে গেছে, এখন বাজে 8:30। তো মান্তুর মাকে ফোন করলাম, তো আগেও 2-3বার ফোন করেছি। ওরা 2:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছে, ওদের কাছে। আর ওদের তো মানে নিজস্ব গাড়ি, আর আমি তো মনে করো ট্রেনে এসছি, 5:15 বেজে গেছে। তো আগে 2বার ফোন করেছি, ফোন তোলেনি। আবার এখন ফোন করলাম 8:30, ওরা এখনও ঘুমাচ্ছে। আমি এসে ঘুমাইনি, ঘুম আসবেই না। যখন একটা সময় না ঘুমোলে না ঘুম আসে না, যখন তখন ঘুম। তো যাই হোক, আমি বললাম কি যে বেতো শাক করলাম, বেগুন দিয়ে পেঁয়াজ কালি ভাজলাম। তো ও বলছে তোমার তো অনেক কিছু রান্নাবান্না হয়ে গেল। আমি বলছি হ্যাঁ। তো মানু কালকে থেকেই মানে ভাত ভাত করছে। তো আমি ডাকলাম, ওর বাবা 8:30 বেজে গেছে, বিরাজ করে শুয়েছিস, 2টো বিস্কুট খেয়ে ওর ভাত খেয়ে নে। তো উঠছে না। তো বললো বুনু আসুক। তো দেখলে তো বৌদি আবার হচ্ছে কাজল আবার হচ্ছে আমাদের পুচুকে আনতে গেছে। ও 4টের সময় চলে এসছে। আমি কি রে তুই আসতে ভয় পাস নি? ওইদিকে বাঁশবাগান তোদের ওইদিকে। ওর কিসে ভয়, ও তো এসে প্রায় 4-5 দিন হয়ে গেছে। বড় ঠাকুরের শনিবারে বড় ঠাকুরের পুজো হচ্ছিল ওইখানে। তো ও এসে প্রায় 4-5 দিন হয়ে গেছে। তো ও আনতে গেছে, আসুক। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে বসে বসে না দাদার সাথে ফোনে কথা বলছিলাম, আর ওরা এবার দেখি মাঠ কোনাকুনি চলে এসছে। আমি বলি আরে তোরা এই দিক দিয়ে এসছিস? আমি তো দেখে অবাক হয়ে গেছি। বলছে মাঠ কোনাকুনি চলে এসছি, রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আর আসিনি। তো আমি বললাম ও ভালো হয়েছে। তো বাবাকে আমি ভাত দিয়ে গেলাম, বেতো শাক আর পেঁয়াজকালি ভাজা। আর আমি ওইদিকে রেডি হচ্ছি। মানু দেখো ঘুম থেকে উঠেছে। মানু কিন্তু ব্রাশ করেই ভোরবেলা 5টার সময় ঘুমিয়ে পড়েছিল। তো এখন ডেকে ডেকে তুললাম, বলছি ওট ওট তোর খিদে পেয়েছে, কিন্তু মেয়ে কিছুতেই চোখ খুলতে পারছে না। তো কাজল এদিকে ভাত দিচ্ছে, আমি আর ভাত খাইনি, আমি রেডি হয়ে গেছি, কারণ আমার না লেট হয়ে যাচ্ছে যাব। আমি বলছি আরে বাবারে 11টায় তো কাউন্টার খোলে, প্রায় 10টা 15 বেজে গেছে। তো যেতে যেতে প্রায় 20-25 মিনিট লেগে যাবে অটোতে। তুই কাজল ওদেরকে ভাত দে, আর আমি হচ্ছে রেডি হই। তো কাজল ওদেরকে ভাত দিচ্ছে, আমি রেডি হয়ে নিচ্ছি। কাজল বলছিল দিদি কটা খেয়ে যাও খেয়ে যাও। আমি বললাম না রে আমি খাবো না। ও আমাদের পুচু আবার তো শাক টাক খায় না, ওকে আবার একটু ডিম ভেজে দিল। আবার মানে ডিমটা প্রিয়সী, ও অত মাছ টাছ ভালো খায় না। আর আমি হচ্ছে বাবার কাছে পয়সা দিয়ে গেছিলাম, মাংস এনেছিল, কাজলই ধুয়ে টুয়ে রান্না করলো। আমি বললাম শুধু মাংস আর ভাত করবি, আর কিচ্ছু করতে হবে না, আর কোনো কাজ করতে হবে না। কিন্তু কাজল ঘরটর মানে বিছানার চাদর টাদর পেতে রেখেছিল, ঘরটর গুছিয়ে রেখেছে। ও আর কি যতটা পেরেছে, 2টো বাচ্চা রয়েছে। আমি বললাম থাক, পারলে করবি, না পারলে আমি এসে করব। কিন্তু এসে আমার কোনো কাজ সেরকম করতে হয়নি, কিন্তু ওই সব করে রেখেছিল। তো এই যে কাজল এইদিকে রান্না সব গুছিয়ে গাছিয়ে দেখো, ও একাই হাতে ক্যামেরা করেছে, স্ট্যান্ডে ক্যামেরা লাগায়নি। বলছে ওর আমি পাইটারি না। তো যাই হোক, এই যে একদম আমি বলেই গেছি একদম অল্প মশলা দিবি। তো রান্না টান্না করে বাসন টাসন মেজে নিল। আর আমি আজকে রাস্তায় জানো কি করেছি, আমার 2 চোখে ঘুমে ভেঙে যাচ্ছে। আমি প্রথম ভেবেছি গাজীপুরের অটো, কি ভুলভাল দেখেছি, পরে দেখি গাইঘাটার অটো। তো যাই হোক, আবার জলেশ্বর মোড়ে নেমে গেছি, ডবল ভাড়া লেগেছে। তো আবার এই যে হাবড়ায় চলে এসেছি। তো আমাদের যে তৎকাল মারে সেই টিকিটের ওখানে, তো টিকিটের ওখানে টিকিট মানে কাজ টাজ কমপ্লিট করে কি হলো না হলো, আমাদের খুব শিগগিরই আবার ভেলুরে যেতে হচ্ছে। তো তোমাদের বাড়িতে গিয়ে বলবো টিকিট হলো কি না হলো। টিকিট কি আর এই কয়দিনের মধ্যে হয়? তো ওইদিকে কাজ মিটিয়ে এসে আমি গাজীপুরের অটোতে, ডাইরেক্ট অটোতে গেলে কি 25 টাকার মধ্যে ভাড়া হয়ে যায়, না হলে আবার বেশি লাগে যদি ভেঙে যায়। তো এই যে জলেশ্বর মন্দির, তোমরা আমার ভিডিওর মাধ্যমে আবার অনেক দিন পরে জলেশ্বর মন্দির দেখলে। এখানে 2 মিনিট মতন অটোটা দাঁড় করিয়েছিল, এখান থেকে লোক ওঠে। সোমবার বাদেও না প্রত্যেক দিন ভিড় হয় মন্দিরে, সবাই পুজো দিতে আসে। তো সেটাই তোমাদের সাথে অনেক দিন পরে শেয়ার করলাম। আর এই যে বাড়ি চলে আসলাম। আর পুচু কই রে, আমার টগর কই রে? আমি সবাই বলে দেবো, বন্ধুরা শোনো, এই বলো টগরের এখনো কিন্তু নামটা বলা হয়নি, ডাইরেক্ট সামনে নিয়ে বলে দেবো, সবাই জেনে গেছে তুমি টগর। আইরে আমার টগর। তো আমি এসে ভেবেছি একটু চা খাবো। আমি বলছি কি রে কাজল, চা খাবি? বলছে হ্যাঁ চা খেলে হয়। ও চা খায়, আর আমাদের বাড়িতে দিনের মধ্যে 100 বার চা খায়, এর জন্যই তো আমরা সব চা প্রিয়সী। তো 12:30 বাজে। আমি বললাম তুই ভাত খেয়েছিস? সকালে বললো না আমি ভাত খাইনি। আমি তাহলে এক কাজ কর, চা আমার খেতে হবে না, আর আমার 2 চোখ ভেঙে যাচ্ছে ঘুমে। আমি বলি চল ভাত খেয়ে নি, আজকে আর জামা কাপড় কাচবোই না, কালকে কাচবো, বুঝলি? এরকম মানে আর কি দুজন মিলে যুক্তি করছি। তো মানু দেখি আমি আস্তে আস্তে চানটা কমপ্লিট হয়ে গেছে। তো মানুষ তোয়ালিগুলো তো এখনও ধোয়া হয়নি, 2টো তোয়ালি তো আমার নাইটিটা দিয়ে মুছেছে। তো যাই হোক,
কাজল আমাকে আগিয়ে দিচ্ছে আর আমি নিয়ে আসছি আর কি। ও বললো দিদি শাকও আছে, পেঁয়াজকালি ভাজা অনেকটা আছে, এর জন্য আর কিছু করিনি, শুধু মাংস করেছি। আমি ঠিক আছে, ওটা দিয়েই হয়ে যাবে, ও দাদুকেও ওই ভাজা দিবি আর হচ্ছে পেঁয়াজকালি দিবি আর মাংস দিলেই হয়ে যাবে। তো এখন 12:30 বাজে, আমরা খেয়ে নিচ্ছি। ও দাদু তো খাবে প্রায় 1:30, 2টো 2:30টার সময় খায়, একটু লেট করে খাই যেহেতু সকালবেলা পেট ভরে ভাত খায়। আর আমরা তো কালকে ট্রেনে সেরকমভাবে খাইও নি কিছু, আমি সকালবেলা না খেয়েই চলে গেছি তাড়াতাড়ি করে। তো বলছি আমরা খেয়ে নিই। তো আমরা খাওয়া দাওয়ার পরে কাজলই বাসন মেজেছে, আর সেরকমভাবে ভিডিও করিনি। তো কাজল এখন বাড়ি চলে যাবে, ওর মা ফোন করেছিল, ওদের ওখানে আজকে ফাংশন অনুষ্ঠান, তো আসলে তো সবার একটু বাবার বাড়িতেই বেশি থাকতে মন চায়, তাই না? অনুষ্ঠান যেহেতু, অনুষ্ঠান না হলে রেখে দিতাম। তো কাজল মেয়ে নিয়ে চলে এসছে পুচুকে নিয়ে। তো এটা হচ্ছে আমাদের পুচুর ছোট মামা, কাজলের দাদা। তো ওদেরই বাইক নিয়ে আর কি নিতে এসে পুচুকে নিয়ে এখন আর কি চলে যাবে। যেহেতু অনুষ্ঠান বলে আমি ওদেরকে মানে জোরাজুরি করিনি, কত ভাত মাংস রয়েছে, থাক, আবার অন্য সময় এসে আমাদের বাড়িতে তো থাকে। এখন অনুষ্ঠান, একটু সবারই বাবার বাড়িতে মায়ের কাছে থাকতে কিন্তু মন চায়। তো বললাম ঠিক আছে চলে যা, তুই আবার কালকে সকালবেলা আসিস। আর তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি আমরা কবে ভেলুরে যাচ্ছি। শুভ সন্ধ্যা না, এখন বাজে 7:30। হ্যাঁ, তো তোমাদের সাথে তো সারাদিন সেরকমভাবে কথাই বলতে পারিনি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাবাকে ভাত দিয়ে 1:30টার মধ্যেই আজকে বলতে হয়নি, কারণ জানে তো যে কালকে দেখো রাত 1:15-র দিকে নামিয়েছে, তো জাগায় আমরা নামবো একটা। আর ট্রেনের মধ্যে ঘুমও হয় না, সত্যি কথা বলতে। আমি যে মানে ওই আয়রন টেস্টটা, তোমরা যদি আমার ভিডিওটা ভালো করে দেখো, অভি ভাই দেখেছে, আবার পরে ফোন করে বলছে দিদি পিছন দিয়ে মানুষকে খালি খোঁচা দিচ্ছে, বল বাবা আয়রন এত বেড়ে গেছে, প্রায় 1000 আয়রন বেড়ে গেছে, 7400 আয়রন, 7400। তো প্রায় 1000-এর কাছাকাছি আয়রনটা বেড়ে গেছে, যার কারণে আমি সত্যি বলছি, মানে প্রভুর সামনে বলছি, একদম মানে এই কটা রাত আমার ঘুমই হয়নি ওখানে যে ছিলাম। যেদিনকে গেছি ব্লাড টেস্ট করেছি, পরের দিনই তো সকালবেলা জানতে পেরে গেছি যে আয়রনটা 7000, তো 7400, পরে স্যার বললো 7400, আর এবার ম্যাম বলেছিল 7000 সামথিং। তো আমার সারা রাত ঘুম হয়নি। যে জুনিয়র ডাক্তার বলেছিল যে ব্যাপারটা বলেছিল তোমরা জানো, আয়রন বেশি থাকার কারণে, যে ওইটার বললাম না, তো ওইটাই সারা রাত আমার মাথার মধ্যে প করে ঘুরেই গেছে। 3-4 রাত আমার, মানে যেই কদিন ছিলাম। ভ্যাকসিন দেওয়ার পরে দেখো ভিডিও বলে না, সিম্পেথি নিয়ে ভিডিও করা যায় না, কারণ আমরা ডেলি ব্লগার যারা ডেলি ভিডিও দেয়, সিম্পেথি নিয়ে 1 দিন 2 দিন চলা যায়, রোজ চলা যায় না। ভ্যাকসিন দেওয়ার পরে ওই রাতটা শুধু আমি জানি আর প্রভু জানে, সারাটা রাত মোবাইল জ্বালিয়ে রেখেছি, আমি কোনো ভিডিও করিনি, কারণ আগে আমার মেয়ে সুস্থ, তারপরে। আর ওইসব ভিডিও রাত্রিবেলা রাত 2টোর সময় ক্যামেরা, ও শুধু দেখছি গা মানে ঘেমে যাচ্ছে, বারবার মুছিয়ে দিচ্ছি। পুরো সারাটা রাত আমি 2 চোখের পাতা এক করিনি। আমার 5:30টায় অ্যালার্ম যেই বেজেছে, তখন ভাবলাম যে 5:30 বেজেছে, তারপরে গিয়ে চুপচাপ শুয়েছিলাম। আবার 7:30 8টার দিকে উঠে গেছি, কারণ বাড়ির দিকে রওনা দিতে হবে, আমার এবার একা একা সব করতে হবে। তো একটা সপ্তাহ ছিলাম, আমি একটা সপ্তাহ একটু চোখ মানে বন্ধ করিনি। ঠিক বিএমটির সময় 9টা মাসও আমার সেম ওইভাবেই গেছে। তো মানুর তো আবার যেতে হবে। আজকে হচ্ছে ডিসেম্বরের হচ্ছে 19 তারিখ, 20 তারিখে ভিডিও পোস্ট হবে। তো মানুর আবার সেকেন্ড ভ্যাকসিন পড়েছে, 16 তারিখে ভ্যাকসিন দিল, ডিসেম্বরের 16 তারিখে ভ্যাকসিন দিল, জানুয়ারির 16 তারিখে আবার ভ্যাকসিন, ফেব্রুয়ারি আবার মার্চের 16 তারিখে ভ্যাকসিন, তারপরে 4th ভ্যাকসিন সেটা মার্চে বলে দেবে। তো আজকে মনে করো কালকে 20 তারিখ, এই মাসের আর 10 দিন, আর ওই মাসের 10 দিন, 20 দিন হাতে আমার টাইম আছে। তো আবার আমার ভেলুরে যেতে হবে। তো টিকিট কাটতে গেছি, তো টিকিট ওয়েটিং রয়েছে প্রায় 23-24 ওয়েটিং আছি। তো মনে হচ্ছে হবে না কনফার্ম, 20 দিনের মধ্যে 23-24 হবে না। যদি 5-6 ওয়েটিং থাকে তো 1 মাসের মধ্যে কনফার্ম হয়ে যায়। আমি যখন টিকিট করে, যদি দেখো স্টেশন থেকে কাটলে কি, এই যে 1090 টাকা নিয়েছে, মানে 1100 টাকা, 10 টাকা কম, 1100 টাকা। দেখো এবার দোকান থেকে করলে তৎকাল মারবো 2500, 5000, আর ওই দিক দিয়ে 2500, 5000, মানে 10,000 টাকা শুধু টিকিট। এবার 20 দিনের মধ্যে মানুষ ভ্যাকসিন দিয়ে আর ওষুধ মলম, তারপরে মানে মলম বলতে গায়ে মাখার, তারপরে ব্লাড টেস্ট, তারপরে ওর যে ইন্ডোলজি ডাক্তার, সব কিছু দিয়ে টোটাল আমার 31,000 টাকা বিল হসপিটালে হয়েছে, ক্যাশ কাউন্টারে। তো 31,000 টাকা বিল করার পরে মনে করো আবার 20 দিনের মাথায় যাচ্ছি, আবার ভ্যাকসিনের পয়সা সবটাই তো লাগবে। আর এই যে বলি না, বিএমটির পরে ভ্যাকসিন বলো বা পরের ট্রিটমেন্টগুলো, টোটাল বিএমটির পরে 3 বছর, সেটা যদি 11 বছরের মধ্যে হতো, যে সাইডের যে
আমরা যে ফান্ডগুলো পাওয়া যায় সেগুলো তো পাইনি, সব কিছু নিজের করতে হচ্ছে। তো টিকিট 23-24 ওয়েটিং রয়েছে, তো মনে হচ্ছে হবে না, সেই দোকান থেকেই করতে হবে বলেছে। যাওয়ার আগের দিন যদি ওয়েটিং না হয়, আমি তো মেয়েকে ওয়েটিংয়ে তো নিয়েই যাবো না, কারণ আসার সময় যেইভাবে সবাই দেখলাম এসে ঝুলে মুলে বসে এসে, তো মানুষকে তো নিয়ে পারবোই না। অ্যাকচুয়ালি ভ্যাকসিন দেওয়ার সময় প্লেনে যাওয়া আসাটা করে ঠিক, কিন্তু আমাদের তো পরিস্থিতি নেই, তো এইভাবে কষ্ট করে যেতে হবে, কিছু করার নেই, এরকমভাবে যেতে হবে। তো আজকে বুঝতে পারছো তোমরা যে আমি ঠিক ডোনারের সময় এরকম 2020-তে যখন ডোনারের জন্য অ্যাপ্লাই করি, 21-22 সালটা আমার জীবনে যে মানে কীভাবে গেছে। লাস্টে তো বাড়ি ছেড়েই দিলাম, ব্যাঙ্গালোরে চলে গেলাম। তো এরকম রাত্রিবেলা আসতাম, ব্যাগটা মানুকে এই বিনিতার কাছে এর কাছে তার কাছে থুয়ে থুয়ে ডোনারের জন্য প্রত্যেক মাসে যেতাম। তো আমি তো আজকে এই প্ল্যাটফর্মে এসেছি 1 বছর হলো, তোমরা আমার বিএমটির থেকে চেনো, 15 মাস ধরে আমাকে চেনো। তো এরকম অটোমেটিক একটা ব্যাগ আমার রেডি থাকতো। আজকে আসতাম, হঠাৎ করেই কালকে হসপিটাল থেকে ফোন আসতো যে আবার যেতে হবে। তো ওর বাপি তো আজকে প্রায় 6-7 বছর ধরে ব্যাঙ্গালোরে থাকে, তো একটা মালিকের কাছেই কাজ করে, আর আমি এরকমভাবে একা একাই যেতাম। তাহলে এবার বলো, আমি এরকম আমাদের মতন একদম নির্ম মাঠে কাজ করা, আমি একজন মাঠে কাজ করা মানুষ, তাতে আমার কোনো কষ্ট হয় না, যেটা সত্যি সেটাই বলি। তো অনেকেই বলে যে গরিব গরিব বলবা না, যেটা সত্যি সেটাই বলি। তো প্রত্যেক মাসে যাই। এখন তো তাও অনেকেই আমার ভিডিও, তখন আমি কারোর ভিডিও দেখিনি, কোনো থ্যালাসেমিয়ার বিএমটি, সত্যি বলছি আমি ভিডিও দেখিনি। এই তো কাকদ্বীপের কাকিমা বললো, সত্যি তোমার ভিডিওর থেকে আমরা থ্যালাসেমিয়া সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। তো এখন যারা এই যে আমার সাথে যায়, বা যারা আমার ভিডিও দেখে অনেকটাই শিক্ষা হয়, তারপরে গেলে ডোনারের জন্য অ্যাপ্লাই করে, তারপরে হচ্ছে ইন্ডিয়া কোল্ডে অ্যাপ্লাই করে ফেলে। আমার সময় কিন্তু বললাম না, 10 বছর আগে অন্যরকম ছিল, আর এখন অন্যরকম। তো ঠিক এই সেম কষ্ট, যেমন এই যে আবার 20 দিন পরেই আমার যেতে হবে, তার মানে আমার পরিস্থিতিটা বুঝতে পারছো। তার মধ্যে মানুষ রেজাল্ট, ভর্তি করতে হবে, বই কিনতে হবে, আর অনেকটা উঁচু ক্লাসে টেনে উঠে গেছে, অনেক রাইটারের বই কিনতে হবে, প্রচুর পরিমাণে এই বছরটা ওর খাটতেই হবে। ওর বাপি বলে দিয়েছে 365 দিনের একটা দিন নষ্ট করলেই ভাববি তোর জীবনতে সেই একটা দিন নষ্ট হয়ে গেল। সবাই এরকমভাবে তোতা পাখির মতন বোঝাচ্ছে, এবার ওর দিকটাও তো মেনটেন করতে হবে। এই আবার জানুয়ারিতে যাবো, আবার 10 দিন পড়া ছুটি যাবে, কিছু করার নেই। মাস্টারদের ওইভাবেই আমার মাইনা দিতে হবে, না পড়লেও মাইনা দিতে হয়, এটা তো আমার জন্য যেহেতু ছুটিটা। তো ঠিক 2021-22-এও আমি এরকম প্রত্যেক মাসে যেতাম। তাহলে এবার বলো, তাহলে আমার মানে যা ছিল সর্বস্ব শেষ হয়ে গেছে। যখন কেউ বলে না যে এই যে ভেলুরে যায়, কেউ আমার সাথে যায়, বা কারোর সাথে আমার দেখা হলে কেউ পয়সা দেয়, তখন জানো না এত নিজেরা নিজে কষ্ট হয়। আর তখন যখন ওই নেগেটিভ কমেন্ট আসে যে আমি 14 বছর কষ্ট করছি, আর এই প্ল্যাটফর্মে মাত্র এসছি আমি 1 বছর হলো, তো কিছু লোকের সাথে আমার পরিচয়, থ্যালাসেমিয়া মা বাবাদের সাথে, তো যখন দেখা হয় ভাবে তারা আমার পয়সা দেয়, কোনো মানে ওই বলে না লোকজন নিয়ে গেলে, যেটাকে আর কি বলে, আমি আর বললাম না ভিডিওর মধ্যে, তো সেরকম ভাবে তখন মনে হয় যেন কি সেই যে কমেন্টটা করে, মনে হয় যেন তারা যদি আমি সামনে পেতাম, তখন আমি তাদের বলতাম যে তাহলে 14 বছর ট্রিটমেন্ট আমি কিভাবে করছি। মানুষ এই যারা নতুন যাচ্ছে, 1-2 বার গিয়েই মানে হয়রানি হয়ে যাচ্ছে। আর আমি 2016 থেকে 2026, আর 10 দিন পরে 2026 পড়বে, পুরো টানা 10 বছর আমি কি করে এই ভেলুরে যাচ্ছি, আর এখানে মেয়েকে ব্লাড দিই। তো এটাই হচ্ছে কথা। যারা 1-2জন নেগেটিভ কমেন্ট করা, তোমরাই বলেছো ওইসব কথা পাত্তা দেবা না। তো আজকে আমার পরিস্থিতিতে বুঝতে পারছো, এই যে আজকে বাড়ি এসেছি, আজকে টিকিট কেটেছি, ওয়েটিংয়ে রয়েছি, সেই আমার দোকান থেকে টিকিট করতেই হবে, বুঝতে পেরেছি। ওয়েটিং এত 20 দিনের মধ্যে এত ওয়েটিং হবে না, আর কি করা যাবে, করতে হবে। যতক্ষণ দেহে রক্ত আছে, মেয়েকে তো বাঁচিয়ে রাখতে হবে, এতদূর লড়াই করেছি। আর তোমাদের আশীর্বাদে জানি তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে। একটু ভিউজ দিয়েও আমার 50 টাকা 100 টাকা ইনকাম হলে তোমরা সেটা দেখো, কত মানুষের কত রকম চ্যানেলে কত লাখ লাখ ভিউজ, কিন্তু আমরা মানে এই ছোট ক্রিয়েটার যতই ভালো ভিডিও দিই বা চেষ্টা করি, ভিউজ হয় না। কারণ জানে ভিডিওর মধ্যে কি আছে, ভিডিওর মধ্যে হসপিটাল, থ্যালাসেমিয়া, কিন্তু থ্যালাসেমিয়া দেখে যে অনেকে শিক্ষা পায়, সেটাও কিন্তু মানে বোঝে না যে এই ভিডিওটার থেকে থ্যালাসেমিয়া শিক্ষা। কারণ থ্যালাসেমিয়া মা বাবারা সত্যি কথা বলতে ভিডিও দেখে কি না দেখে জানি না, আমার কাছ থেকে ফোন করেই সবটা শুনে নেয়। তো এবার আমি ফোনেও বলে দিই সবটা, ভিডিও দেখার অনেকেই প্রয়োজন মনে করে না। তো যাই হোক, ওই 2000-3000-এর বেশি ভিউজ হয় না, ওতে আর কত ইনকাম হয়, যারা ইউটিউব করে তারা জানে যে 2000-3000 ভিউজ হলে 50 টাকা 60 টাকা 70 টাকার বেশি হয় না। তো তোমরা একটু মানে পাশে থেকো, একটু যদি আমার ভিডিওটা দেখো, যে ওখান থেকে রূপা যদি 50 টাকা 100 টাকা ইনকাম করতে পারে, মেয়েটাকে এখন প্রত্যেক মাসেই যেতে হবে। জানুয়ারিতে যাব, জানুয়ারির হচ্ছে 12 তারিখে যেতে হবে, 14 তারিখে ব্লাড টেস্ট, 15 তারিখে ওর ইন্ডোলজি। আমি বলে দেবো কেন ইন্ডোলজি দেখায়নি, সবটাই তোমরা আমাকে কমেন্ট করেছো, তো ভিডিওর মাধ্যমে বললে সবটাই বুঝতে পারবে। আর 16 তারিখে আবার ভ্যাকসিন দেবে, তো প্রায় 10 দিন থাকতে হবে, আর ভ্যাকসিন দিয়ে এবার আসবো না।
আর মানু আসার পর থেকে ঘুমই কাটছে না ওর, সত্যি এতদিন আমরা ঘুমাইনি। আমি দুপুরবেলা একটু শুয়েছি, আমি চোখই খুলতে পারছি না। আর তাও তো কাজল ছিল বলে সত্যি রক্ষা। আমি কোনো আকাশটা মেঘলা, আমি একটা জামা কাপড় কাচিনি, কালকের থেকে কাজ শুরু করব। আমি এখনো আমার চোখ জ্বালা করছে। আর মানু তো মানে হাঁ করে ঘুমাচ্ছে, খাচ্ছে আর ঘুমাচ্ছে। এই সন্ধ্যের থেকে কিছু খায়ওনি, তুলতেই পাচ্ছি না। ওর বাপি ফোন করলো, ওর মামা ফোন করলো, মামি চলে গেল, সেই মামি যাওয়ার থেকেও ঘুমাচ্ছে, চোখই খুলতে পারছে না। তো ওকে আরও অনেক সাবধানে রাখতে হবে, ভ্যাকসিন দিতে হবে। দেখো আমি দুপুরবেলায় মশারি টাঙিয়ে দিয়েছি। ভাগ্যিস কাজল মশারিটা মানে আসার আগে ধুয়ে দিয়েছে বুদ্ধি করে। ও তো এসে আজকে 7-8 দিন হয়েছে, তো মানে রবিবারের দিকে যাবে। যাই হোক, থাকুক। এখন হচ্ছে মেয়ে ছোট আছে, কেজি স্কুলে পড়ে, পড়াশোনা তো আমরাও যখন ছোট ছিল তখন আমরাও বাবার বাড়ি গেছি। এখন তো নাই 2 বছর 3 বছর পর পর যাই পড়াশোনা বা আমার হচ্ছে ট্রিটমেন্টের জন্য আমি বাবার বাড়ি যাই না। তো আমি বলি এখন আমাদের পুচু হচ্ছে ছোট আছে, এখনই তো ঘুরবি, যখন 5 বছর বয়স, ও আনে পড়ে, তো হচ্ছে থাক কয়দিন। আমি বললাম বাবার বাড়িতে কয়দিন থাক, ওইদিকে তো মা তো আছে, সামলিয়ে নেবে, বাড়িতে তো সবাই আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কাছে হাত জোর করে বলি একটু আমার পাশে থেকো। মানে ছোট বোন হিসাবে বা বড় দিদি হিসাবে তোমাদেরকে বলি একটু আমার পাশে থেকো। পরিস্থিতিটা যাতে আমি এই যুদ্ধের লাস্ট পজিশনে, তোমরা বিএমটির থেকে ছিলাম, যেন হেরে না যায়। তোমাদের মানে সাকসেসফুল হয়ে তোমাদের যেন এই হাসি মুখটা বা তোমরাও গর্ব যে আমরা যেখানে যেটুক রিমির জন্য দিয়েছি, মানুষ জন্য যেটুক দিয়েছি, তোমরা মানুষকে এত ভালোবাসো যে যেটুক দিয়েছি সেটুক তোমাদের স্বার্থে লেগেছে, যে বিফলে যায়নি, যে আমি বিএমটির নাম করে কিছু সেই টাকা বা আমি বিএমটি করিনি, এরকম কিছু না। তো তোমরা আমার পাশে থেকো, তোমাদের এটাই আর কি হাত জোর করে বলছি, আমার পাশে থেকো। প্রত্যেক মাসে আমার এখন যেতে হবে, আর ভ্যাকসিনেরও বোঝোই তো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার যতক্ষণ মানে ভালো থাকবে শরীর দেবো, কারণ জানো প্রত্যেক দিন শরীর যতই মাজা যন্ত্রণা করুক, পা যন্ত্রণা করুক, প্রত্যেকদিন সত্যি বলছি আমি মন থেকে যে প্রত্যেকদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। কারণ আমি ভাবি কি যে ওই ভিডিওটার থেকে 50 টাকা 60 টাকা হলে মানে হলে আর কি ওর সেটা ট্রিটমেন্টে 5 মাসের মাথায় আমি $100 8,000 টাকা পাই না, তাতে কি আছে, 5 মাসের মাথায় পাই, ওটাই মনে করো ওর ট্রিটমেন্টের জন্য লাগবে, ওটাই ভাবি। মানুষের ইউটিউবের টাকায় দেখি আর কি ভিডিওতে কত কিছু কেনে বা কি, তো আমাদের তো সেরকম। যাই হোক, ওইসব কথা বাদ দাও, কেনাকাটি তো ওইসব দূরের কথা, যাতে ওকে একটু পড়াশোনা করাতে পারি আর ওর ট্রিটমেন্টটা যেন চালিয়ে যেতে পারি। আমি কোনোদিন আর মানে নেক্সট বাচ্চার জন্যও কোনোদিন আশা করিনি বা করবও না। ওই আমার বুক জোড়া থাকলে এটাই তোমাদের কাছে চাই, প্রভুর কাছে এটাই চাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে আবার। টাটা।